আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠানে। প্রিয় দর্শক, ব্যাক পেইন বা পিঠে ব্যথা নিয়ে অনেকেই কিন্তু ভুগেছেন। এটা অনেক সময় ব্যাপক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। তাই আজ আমরা কথা বলবো ব্যাক পেইন এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে। আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালকের দায়িত্বে থাকব। আর আমাদের আজকের অতিথি বাংলাদেশের প্রখ্যাত বাত ব্যথা এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ প্রফেসর শফিউল্লাহ প্রধান। প্রফেসর শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? এই শীতে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই শীতকে আমরা সবাই উপভোগ করছি, কিন্তু অনেক ধরনের সমস্যা কিন্তু শীতে হয়। একটা সমস্যা সবসময় হতে পারে, শীতে একটু বেশি লক্ষ্য করা যায়, যে ব্যাক পেইন। ব্যাক পেইন বলতে আমরা কতটুকুকে বুঝাবো? একেবারে কি ঘাড় থেকে শুরু করে কোমর পর্যন্ত, না শুধু কোমরটা? আসলে এখানে ব্যাক পেইন বলতে আমরা আসলে পুরো সিদ্ধারাটাকে বুঝিয়ে থাকি। ব্যাক মানে পিছনের অংশ, মানে এখানে স্পেসিফিক শুধু ঘাড় বা শুধু পিঠ বা শুধু কোমর না। আমরা আবার আরেকটা ভাগও করি, যেমন নেক পেইন, সেটা হচ্ছে ঘাড় ব্যথা। আর একটা হচ্ছে আপনার লো ব্যাক পেইন, সেটা হচ্ছে কোমর ব্যথা। তো এখানে ব্যাক পেইন বলতে পুরো পিঠকে আমরা সাধারণত বুঝিয়ে থাকি। তো এই ব্যাক পেইন আমরা কিন্তু ওইভাবে বলি না, আমরা ব্যাক পেইনকে আলাদা আলাদাভাবে ডেফিনেশন দিয়ে থাকি বা আলাদা আলাদাভাবে বুঝিয়ে থাকি। ব্যাক পেইনের ভিতরে আমরা যে কমন কজগুলো বা সমস্যাগুলো পেয়ে থাকি, তার ভিতরে সবচেয়ে কমন হচ্ছে পিএলআইডি, প্রোলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক। তারপরে দ্বিতীয় কমন হচ্ছে আর্থ্রাইটিস জনিত সমস্যা, যেটা সাধারণত 40 ঊর্ধ্ব নরনারী হয়ে থাকে, যেটা আমরা স্পন্ডাইলোসিস বলে থাকি। তাছাড়া আরও ব্যাকের বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন মাসেল স্প্রেইন হতে পারে, স্ট্রেইন হতে পারে, বা মচকিয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া মাংসপেশি, তার থেকে হতে পারে। আরও ব্যাক পেনের বিভিন্ন কারণ, যেটা আপনি বলছিলেন যে ট্রমাটিক, সেটা রোড অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে, বিভিন্ন হাই প্লেস থেকে পড়ে গেলে হতে পারে। ট্রমাটিকের ব্যাপার যখন আসছে, একজন দর্শকের কথাটা আপনাকে প্রশ্নটা জুড়েই দিই। ফোনে তিনি জানিয়েছেন আমাদেরকে যে 2 দিন আগে তিনি বিদেশ থেকে ফিরেছেন। ওই যে প্লেনের ভিতরে যে হেড লকার আছে, সেখান থেকে লাগেজটা নামাতে গিয়ে তার পিঠের মধ্যে একটা প্রচণ্ড চাপ অনুভব করেন। এরপর থেকে তিনি ব্যথায় ভুগছেন। এখন তিনি কি করবেন আপনার কাছে জানতে চাচ্ছেন? এইটা একেবারে কমন। আমি যেটা বলছিলাম যে অনেক সময় ইনজুরি জাতীয় সমস্যা হতে পারে। সে হয়তো অনেকক্ষণ প্লেনে জার্নি করার সময় বসেছিল, তারপরে উঠে থেকে নামাতে গিয়ে এটা হচ্ছে একটা ম্যাল অবস্থায় সে ছিল, যার কারণে যখন নামাতে গেল পিছনে প্রলাপস হতে পারে। প্রায় অনেকেই ভুগে। হ্যাঁ, প্রলাপস হতে পারে, অথবা যে কমন আমরা স্প্রেন হতে পারে বা স্ট্রেইন হতে পারে। বেশিরভাগই এটা হয় লিগামেন্ট ইনজুরি হতে পারে, মাসেলস যে প্যারাস্পাইনাল মাসেল থাকে ইনজুরি হতে পারে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মাঝামাঝি ইনজুরি হয়, রোগী কিন্তু আপনার শ্বাসকষ্টের কথা বলতে পারে, মানে ঠিক পিঠের মাঝামাঝি। তো এই জিনিসগুলা প্রায় আমরা কমন। এখন যেটা করতে হবে, এই রুগীকে কিছুদিন আগে তাকে রেস্টে থেকে দেখুক। সে সাজেস্ট 7 ডেজ, 7-8 দিন ফুল রেস্টে থাকবে। যদি থেকে ইমপ্রুভমেন্ট চলে আসে বেটার, না হলে তাকে রেস্টে থাকা অবস্থায় কি শেক টেক দিবে, কিছু গরম শেক জাতীয়? নট নেসেসারি। এক্ষেত্রে কিছু ব্যথানাশক মলম দিতে পারে, পিছে দিতে পারে। আর রেস্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি কোনো ছোটোখাটো ইনজুরি হয়ে থাকে, এটা রিজলভ হয়ে যাবে, নিজেই ভালো হয়ে যাবে, হয়তো কমে যাবে তীব্রতাটা। অনেকে বলে, আমি জানার জন্য, একটু গরম শেক দিয়ে তারপরে মলমটা ইউজ করলে নাকি ভালো হয়, যে লোমকূপগুলো খোলা থাকে, মলমটা ভিতরে পিয়ার্স করতে পারে ভালো। সেটা ঠিক আছে, সেটা হচ্ছে ক্রনিক পেইনের ক্ষেত্রে। যেহেতু এই ভদ্রলোক মাত্র অ্যাটাক হয়েছে ডিউ টু আঘাতের কারণে, আঘাতের ক্ষেত্রে কখনো গরম শেক দেওয়াটা ওয়াইজ হবে না। এবং সেটা কিন্তু উইদিন 24 ঘন্টার ভিতরে কোনো প্রকার শেক দেওয়া যাবে না, গরম শেক। সেটা হচ্ছে যদি, যেমন কিছু মানুষ খেলতে গিয়ে আঘাত পায়, পড়ে যায়, গোড়ালি মুচকায় বা হাতের কোথাও জোড়া আঘাত পায়, সেক্ষেত্রে ঠান্ডা শেক অনেকাংশে উপকার আসে। তো কিন্তু এই ব্যাক পেইনের ক্ষেত্রে আমরা ঠান্ডা গরম কোনোটাই দিতে সাধারণত না করি, বিকজ এটা স্পাইনাল কর্ডের সাথে সম্পর্কযুক্ত, অনেক আরও সমস্যাটা বেড়ে যেতে পারে। তার ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে রেস্ট।
কমপ্লিট কমপ্লিট রেস্ট। রেস্টের পাশাপাশি ব্যথানাশক মলম ব্যবহার করা যেতে পারে। যদি এটা তীব্রতাটা কমে আসে বেটার, সে বুঝতে হবে ভালো হয়ে যাবে। আর যদি না হয় তখন তাকে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। তখন আমরা তাকে বিভিন্ন টেস্ট করে বুঝতে পারি, যেমন স্পাইনালের স্ট্রেস টেস্ট বলতে একটা কথা আছে, SLR টেস্ট বলতে একটা কথা আছে, স্কোবার্স টেস্ট। এগুলো ফিজিক্যাল এক্সামিনেশন করলে আমরা বুঝতে পারি হ্যাঁ কোথাও কোনো হার্ট টিস্যুতে সমস্যা আছে কিনা অথবা সফট টিস্যুতে সমস্যা আছে কিনা। যদি তার হার্ট টিস্যু বা সফট টিস্যু সমস্যা থাকে, প্রয়োজনে আমরা কিছু ডায়াগনোসিস টুলস ইউজ করতে পারি, যেমন MRI, এক্স-রে, সিটি স্ক্যান, মাইলোগ্রাম, এই জাতীয় কিছু টুলস প্রয়োজনে করে আমরা কনফার্ম হই যে তার কি সমস্যা হয়েছে। তো ওনার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ট্রিটমেন্টটা যদি উনি করে তারপরে দরকার একজন বিশেষজ্ঞ হয় তখন একজন। আর এমনি জেনারেল এই ভদ্রলোক ছাড়াও জেনারেল যেসব কোমর ব্যথা হয় সেখানে আপনারা প্রায় রোগীকে MRI করান। MRIটা আসলে কি দেখেন সেখানে? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে MRI নট অনলি ইন বাংলাদেশ, এভরিওয়্যার এটা এখন বেশি ইউজ হচ্ছে। আর মূল কারণটা হচ্ছে আগে আমরা কিন্তু এক্স-রে বেশি ব্যবহার করতাম, তারপরে বেশি ব্যবহার করা হতো মাইলোগ্রাম বা সিটি স্ক্যান। সো আপনি যদি দেখেন, আমি একটু আপনাকে আরও ইজি করি, যেমন আমরা এক্স-রে করতাম আগে, তো এক্স-রে তো রেডিয়েশন হ্যাজার্ড হবে, এক্স-রে রেড ব্লাড সেল ব্রেকডাউন হয়ে যায়। এক্স-রে যদি বারবার করে তাহলে কিন্তু শারীরিক ক্ষতিও হতে পারে। এবং মাইলোগ্রামে আসেন, মাইলোগ্রামটা যদিও নাই বললেই চলে, তাও এখান থেকে কিন্তু অনেক সময় মৃত্যু হয়ে যেতে পারে। আসেন সিটি স্ক্যান, সিটি স্ক্যানও লো গ্রেড আপনার রেডিয়েশন হয়, এক্স-রে রেডিয়েশন। সিটি স্ক্যানেও কিন্তু এক্স-রের কিন্তু রেডিয়েশনটা আসে, সে থেকেও কিন্তু সমস্যা, তবে নিরাপদ অন্য দুইটা হচ্ছে। যেহেতু এমআরআইটা হচ্ছে ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। আমরা এই যে এখানে কথা বলছি টিভি ক্যামেরার সামনে বা রাস্তায় চলাফেরা করি, সেলুলার ফোন ইউজ করি, এভরিওয়্যার ইজ ম্যাগনেটিক রিজোনেন্স। সো আমরা বসবাস করি ম্যাগনেটিক রিজোনেন্সের ভিতরে। সেটাই চিকিৎসা বিজ্ঞানী যারা স্পেশালি যারা ইঞ্জিনিয়ার, তারা সেখানে মেশিনটা তৈরি করেছে, হাই ফ্রিকোয়েন্সি করে একেবারে রিজলিউশন করে এই রিজোনেন্সটা দিয়ে ডায়াগনোসিস পারপাসে। তাহলে বুঝতে হবে এটা টোটালি নিরাপদ ডায়াগনোসিসের ক্ষেত্রে। কি দেখা যাচ্ছে যেখানে কোমর ব্যথার এই ক্ষেত্রে হচ্ছে দেখেন আমরা এক্স-রে দিয়ে, আরেকটা হচ্ছে যেমন এক্স-রে দিয়ে শুধুমাত্র হার্ট টিস্যুগুলো খুব সহজেই দেখতে পাই, কোনো ভাঙ্গা আছে কিনা, কোনো সরে গিয়েছে কিনা, স্পন্ডালোলিস্থেসিস কিনা বা অস্টিওআর্থ্রাইটিস কিনা, কিন্তু আমরা সফট টিস্যুর কোনো তেমন চেহারা সেখানে পাওয়া যায় না। MRI দিয়ে বোথ আমরা হার্ট টিস্যুরও ছবি পেতে পারি এবং সফট টিস্যুরও ছবি পেতে পারি। দুই হাড়ের মাঝখানে যে ইন্টারভার্টেব্রাল ডিস্ক থাকে সেটা কি ফেটে গিয়েছে কিনা বা বাল্জ হয়েছে কিনা বা কোনো দিকে সরে গিয়েছে কিনা, কোনো লিগামেন্ট ইনজুরি আছে কিনা, কোনো মাসেলস স্ট্রেন আছে কিনা, এটা কিন্তু আমরা MRI এর মাধ্যমে করতে পারি। ইভেন কি ক্যান্সার বা অন্য কোনো টিউবারকুলোসিস বা যে কোনো জার্ম আছে কিনা সেটা কিন্তু MRI এর মাধ্যমে করা সম্ভব। আবার MRI এর কিন্তু ভার্সন চেঞ্জ হচ্ছে, আগে 0.3 টেসলা MRI ছিল, এখন কিন্তু 2-3 পর্যন্ত চলে গিয়েছে। যত দুনিয়া আগাচ্ছে ততই নিরাপদ এবং কনফার্ম ডায়াগনোসিসের দিকে আগাচ্ছে। আমরা এই ক্ষেত্রে এই রোগীদের ক্ষেত্রে যেমন যারা ক্রনিক ব্যাক পেনে ভুগছে তাদেরকে দেরি না করে MRIটা করাটা হচ্ছে মূল উদ্দেশ্য, যেন সে দীর্ঘদিন মানে ডায়াগনোসিসটা হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায় যে কেন ব্যাক পেনে ভুগছে। এতে কিন্তু রোগীর কিন্তু ইকোনমিক্যালি সে সাশ্রয় হচ্ছে, কারণ একবার এক্স-রে করতে টাকা লাগবে, দুবার করতে টাকা লাগবে, সিটি স্ক্যান করতে টাকা লাগবে, রেডিয়েশন হ্যাজার্ড হবে, ডায়াগনোসিস কনফার্ম হবে না, সে ভুল ট্রিটমেন্টে ওষুধ খেতে থাকবে, ব্যথার ওষুধ। এক্স্যাক্টলি। তো এগুলো যদি চিকিৎসা ব্যয় দেখেন অনেক বেশি। ধরা পড়লো যে তার PLID, আপনারা যেটা বলেন যে তো এখন আপনি কি করবেন? PLID রোগীর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্ষেত্রে, যদি সেটা অ্যাকিউট রোগী হয় অথবা ক্রনিক, যেভাবে হোক না কেন, চিকিৎসার মূল মন্ত্রী হচ্ছে তাকে রেস্ট দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। সেটা যদি সার্জন অপারেশনও করে সেও আগে কিছুদিন রেস্ট দিয়ে দেখে যে হ্যাঁ রোগী ইমপ্রুভ হয় কিনা, তারপরে অপারেশনের সাবজেক্টটা চলে আসে। তো এই ক্ষেত্রে আমাদের মূল মন্ত্রী হচ্ছে তাকে রেস্ট দেওয়া। এবং আমরা যেহেতু কনজারভেটিভ ট্রিটমেন্ট করি, অপারেশন করে সার্জন, আমরা অপারেশনবিহীন চিকিৎসা করি, সেই ক্ষেত্রে আমরা এখানে ফিজিওথেরাপিটিক বিভিন্ন মডালিটিস ব্যবহার করে থাকি। প্রফেসর শফিউল্লাহ প্রধান, এই PLID হলে তার চিকিৎসা কি, এটা নিয়ে অনেক কথা শুনবো আরও আপনার কাছ থেকে। একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এখন একটি ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসব। ততক্ষণ 21-এর সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম DPRC হসপিটাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠান নিয়ে। আজ আমরা কথা বলছি
ব্যাক পেইন এর আধুনিক চিকিৎসা নিয়ে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি প্রফেসর শফিউল্লাহ প্রধান। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে নেই, যদি শফিউল্লাহ প্রধানের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে কিন্তু স্ক্রলে তার ঠিকানা এবং টেলিফোন নাম্বার সবই দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। শফিউল্লাহ প্রধান, আমরা যে কথা বলছিলাম বিরতির পূর্বে যে পিএলআইডি ট্রিটমেন্ট নিয়ে, ডায়াগনোসিস হয়ে গেছে, পিএলআইডি ধরা পড়েছে, এখন ট্রিটমেন্টে যাবেন আপনি। জি, যেটা হচ্ছে যেমন আমরা যেটা এখানে করি, রুগীর রেস্টের পাশাপাশি তাকে ডিকম্প্রেসড করানো। সার্জন কেটে ডিকম্প্রেসড করে, ওখানে ডিস্কটা টোটালি কেটে সে ডিসেক্টমি করে বা লেমিনেক্টমির মাধ্যমে ডিস্কটা কেটে সরিয়ে দিয়ে। এখন কিন্তু ওইখানে সার্জারি তো আরও উন্নতি হয়েছে, সেক্ষেত্রে আরও লেটেস্ট বিভিন্ন সার্জারি হয়, যেহেতু আমাদের সার্জনসের সাথেও কাজ করতে হয় বিভিন্ন ব্যাপারে। তো আমরা যেটা করি এখানে ডিকম্প্রেশন হচ্ছে আমাদের থেরাপিউটিক যন্ত্রপাতি আছে, যেটার মাধ্যমে আমরা ডিস্কটার উপরে যে ডিস্কটা গিয়ে যে নার্ভের উপরে কম্প্রেশন দিয়েছে সেটাকে রিলিজ করি বা চাপটা কমিয়ে ফেলার চেষ্টা করি। এবং আপনি জানেন যে ডিস্ক হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজ, এটা ইলাস্টিক টাইপ সাবস্টেন্স। সে কিন্তু যদি কম্প্রেশনে থাকে, যখন আমরা তাকে একটু রিল্যাক্স হইতে দিই, সে কিন্তু আবার রিকয়েলিং হয়, তার নিজের জায়গায় কিছুটা হলো সে চলে আসে। হ্যাঁ, তবে সবচেয়ে এক্সিলেন্ট রেজাল্ট আসে যদি রুগীরা দ্রুত আমাদের কাছে আসে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যে আপনার পিএলআইডির পরে উইদিন 2 থেকে 5-6 মাসের ভিতরে চলে আসে, যত তাড়াতাড়ি আসে। এবং ইয়াং রুগীর রেজাল্টটা অনেক বেশি আসে। আর মূল কারণটি হচ্ছে রিকয়েলিংটা খুব বেশি হয়, দ্রুত হয়। আর যদি একজনের বয়স বেশি হয়ে যায়, সাজেস 70-80 বছর হয়ে যায়, তখন কিন্তু অলরেডি এমনি ফাইব্রোসড হয়ে যায়। ফাইব্রোসিস হয়ে তার ওখানে কিন্তু সেকেন্ডারি বিভিন্ন আপনার চেঞ্জ চলে আসে, নট অনলি চলে আসছে। এক্স্যাক্টলি, নট অনলি আপনার ডিস্কে, সেখানে হাড়ও চেঞ্জ আসে, পাশাপাশি তার আরও বিভিন্ন অস্টিওফাইট তৈরি হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ডিকম্প্রেশনটা অত ওইভাবে কাজ করে না। তাহলে আমি একটা কথা যোগ করি যে সার্জনও যখন চিকিৎসা করবেন তিনিও কিন্তু আপনি যেটা বলেছেন তিনিও রেস্টে রাখবেন, তারপরে সার্জারি যদি বেশি প্রয়োজন হয় তিনি সার্জারি করবেন। ফার্স্ট সার্জারি অনেক সময় রেস্টে রাখতে হয় কিন্তু, আর এখানে সার্জন এবং আপনাদের ভূমিকা কিন্তু খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। অবশ্যই, কারণ অপারেশনের পরেও ফিজিওথেরাপি প্রয়োজন হয়। অবশ্যই, আমি ঠিক কিনা? হ্যাঁ, আমি আপনার সাথে একমত। সেটা হচ্ছে পোস্ট সার্জারি ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন। কারণ হচ্ছে সার্জন যখন অপারেশন করে দেয়, পিছনে মাসেল কাটা যায়, তার স্ট্রাকচারাল কিছু আসে, পাশাপাশি অনেক সময় কিছুটা মাংসপেশি কাটার কারণে পেইন থাকতে পারে, সেটাকে ফিজিওথেরাপি দিয়ে রিহ্যাবিলিটেশন করতে হয়। তাকে আবার রুগী কিন্তু কিছুটা ফিয়ারে থাকে যে সে আবার হাঁটবে কিনা, তো তাকে এটা নট অনলি ফিয়ারের ব্যাপারটা তো আছে, ফিজিওথেরাপির মাধ্যমে আমরা সেটা আবার তাকে চালু করে দিই। কিন্তু পাশাপাশি সার্জন যে উপদেশ দেয়, আমিও সেম উপদেশ দিই, যেমন তাকে সামনে ঝুঁকতে না করি, তার ব্যাক মাসেলকে স্ট্রেনথেন করতে হবে। বিকজ একবার অপারেশনের পরে দ্বিতীয়বার অপারেশনটা করা আরও রিস্ক। তো সেই ক্ষেত্রে যদি তাকে আমরা আফটার সার্জারির পরে যদি থেরাপি চালু করে দিই, বিভিন্ন রিহ্যাবিলিটেশন প্রসিডিওরের মাধ্যমে বিভিন্ন আপনার স্ট্রেনথেনিং এক্সারসাইজ করি, তাহলে কিন্তু ডিস্কটা যেটা অপারেশন হলো সেটাও ভালো থাকবে এবং যেই ডিস্কে এখনও সমস্যা হয় নাই সেগুলোও কিন্তু যে বসে বসে কাজ করার জন্য আমাদের এক বোন লিখেছেন, মরিয়ম বেগম, তিনি অনেক বছর ধরে মানে বসে বসে সব কাজ করেছেন, এখন হঠাৎ করে তার কোমর ব্যথা এবং ডায়াগনোসিস হয়েছে, তার পিএলআইডি হয়েছে। এখন তিনি কি করবেন? এখন যেটা হচ্ছে, যেহেতু তার পিএলআইডি হচ্ছে, এক্ষেত্রে আমরা এই রুগীদেরকে সাধারণত যেটা আমি বলছিলাম যে কনজারভেটিভ ট্রিটমেন্ট করি, ডিকম্প্রেশন থেরাপি, সেটা করে সে দেখতে পারে। সেক্ষেত্রে কিছুদিন হয়তো হসপিটালাইজড করে তাকে চিকিৎসাটা চালাতে হবে এবং যদি সে ভালো হয়ে যায় তাহলে তো ভালো। আর যদি না, এই ডিকম্প্রেশনও না আসে বা যদি এক্সট্রুডেড ডিস্ক আসে, আমি যদি এমআরআই দেখতাম তাহলে আরও ইজি হতো। সেক্ষেত্রে অনেক সময় অপারেশনের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে সার্জনের শরণাপন্ন হতে পারে। কিন্তু পরবর্তীতে যেটা আমি বলছিলাম, আফটার অপারেশন অথবা কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা যেটাই করি না কেন, সেটা পরবর্তীতে এই রুগীদেরকে আমরা কিছু এডুকেশন দিয়ে থাকি। যেমন ডাক্তার সাহেব বলেছে যে আপনি নিচে বসে কাজ করা থেকে এটা হয়েছে। সো আসলে আমরা যারা এই পেশায় জড়িত বা এইভাবে কাজ করতে হয়, মা বোন যারা আছে গ্রামে গঞ্জে, হোম মেকার হতে শুরু করে অনেকেই, যেমন কৃষকরাও কিন্তু নিচে বসে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে তাকে কিছু এডুকেশন মেনে চলতে হবে। যেমন এক নাগারে 1 ঘন্টার বেশি যেন সে নিচে বসে না থাকে, অত্যধিক সামনে ঝুঁকে যেন কুজো হয়ে কাজ না করে, অত্যধিক সামনে ঝুঁকে যেন সে ভারী কোনো বোঝা ক্যারি না করে। যারা উঠান বা বিভিন্ন জায়গা ঝাড় দিতে হয় বা পরিষ্কার করতে হয়, সেই ক্ষেত্রে ঝাড় দেওয়ার যে যন্ত্র বা টুলস, সেটার হাতল লাগিয়ে নিতে হবে লম্বা করে, যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়। এই এডুকেশনগুলো আমরা রুগীদের দিয়ে থাকি যেন সে এই কাজগুলো আর বারবার না করে। এবং যারা অলরেডি কোমর ব্যথা ভোগেনও নাই, তাদেরকেও কিন্তু এই আইন কানুন বা এই শৃঙ্খলা মেনে চলতে হবে। এই শীতে আপনার পরামর্শ কি থাকবে, এই যারা যদি ব্যাক পেনে যাতে আক্রান্ত না হয়? প্রথমত এই শীতে যেটা হচ্ছে, আপনি যেটা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় কোমর ব্যথা রুগীও
শীতে কিন্তু ব্যথা আরও তীব্র থেকে তীব্রতর হতে পারে। আমরা এটা অনেক সময় সায়াটিকা বাতও বলে থাকি। এই শীতে কিন্তু রুগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়, আমাদের কাছে নিয়ে এসে অনেক সময় খুব চিৎকার করতে থাকে। তো যারা ব্যাক পেইনে ভুগছেন তারা যেন ডায়াগনোসিসটা কনফার্ম করে যে তার আসলে পিএলআইডি বা অন্য কোনো সমস্যা, বা অনেক সময় ভিসেরাল সমস্যা থেকেও ব্যাক পেইন হতে পারে, ইউরোলজির সমস্যা থেকেও কিন্তু ব্যাক পেইন হতে পারে, নেফ্রোলজির সমস্যা থেকে বড় হয়ে আছে তা থেকেও ব্যাক পেইন হতে পারে। আমাদের রুগীদের জোর দিতে হবে যেন ডায়াগনোসিস। আমরা কিন্তু ডায়াগনোসিসে বেশি জোর দিতে চাচ্ছি, বিকজ আমরা যারা চিকিৎসক, ফিজিওথেরাপি চিকিৎসক হলেও আমাকে আমার রোগের ক্ষেত্রে ডায়াগনোসিস করতে হবে। আমি কেবল গেলেই ফিজিওথেরাপি দিয়ে দিব, গেলেই বিভিন্ন ডিকম্প্রেশন করে দিব তা না, বিকজ আমাকে সাবজেক্টে ডায়াগনোসিস পড়ানো হয়, শেখানো হয় এবং আমাকে আমার মতো করে প্রত্যেকটা রুগীকে ডায়াগনোস করতে হয়। জি হ্যাঁ, সাজেস আমি একটা রুগী আমার কাছে আসলো ব্যাক পেন নিয়ে, সে হয়তো ক্যান্সারে আক্রান্ত মেরুদণ্ডে, আমি কিন্তু জানি না। আমি যদি তাকে ডিকম্প্রেশন করতে যাই বা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিই, রুগী কয়েকদিনই মারা যাবে। এই জন্য ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। কিছু প্রফেসর শফিউল্লাহ প্রধান, কিছু কিছু দুর্মুক্ত সব জায়গায় সবসময় থাকে, তারা অনেক সময় বলে যে আপনারা গেলেই নাকি ভর্তি করে নেন, অথচ তো কি ঠিক? আসলে ব্যাপারটা এরকম না। প্রথমত খুবই ভালো কথা বলেছেন। জি, আমাদের কাছে আসলে রুগীগুলো আসে স্পেসিফিক রুগী, মানে সাজেস অন্য ডাক্তাররা রেফার করেছে অথবা এক রুগী ভালো হয়েছে সে জেনে শুনে আমাদের কাছে আসে, বিকজ সেই রোগে আক্রান্ত। তো প্রথমত যে রুগীগুলো আসে, টেলিভিশনের অনুষ্ঠান দেখছে তারাও যাবে, হ্যাঁ তারাও যাবে। তো এই রুগীগুলো আসলে র্যান্ডম রুগী আমাদের কাছে আসে না, আমাদের কাছে সুনির্দিষ্ট রুগীগুলো আসে। সো যেই রুগীগুলো কোমর ব্যথা আক্রান্ত, দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ব্যথার ওষুধ খেয়ে বা বিভিন্ন চিকিৎসা নিয়েও যখন ভালো হয় না তখন আসে। তো সেই ক্ষেত্রে স্পেসিফাই কিন্তু আমাদের হয়েই আসে, আমরা হয়তো আরও কনফার্ম করে নিই। যেহেতু আমি কিন্তু প্রোগ্রামের শুরুতেই বলছিলাম যে পিএলআইডি রুগীকে মাস্ট রেস্ট, রেস্ট নিতেই হবে। রেস্টের পাশাপাশি সার্জন অপারেশন করে, আমি ডিকম্প্রেশন করি বা অন্যান্য থেরাপির মাধ্যমে কনজারভেটিভ ট্রিটমেন্ট নেই। তো সেক্ষেত্রে তো রুগীকে অবশ্যই হসপিটালাইজ, নেভার পৃথিবীর কোথাও বাসায় ফিজিওথেরাপি দেওয়া হয় না, এমন কোনো পদ্ধতি নেই। 4 বেলা করে সব এক্সারসাইজ করতে হয়, বিভিন্ন মডালিটিজ আছে, সেগুলো প্রয়োগ করতে হয়, সেগুলো বাসায় হবে না। হ্যাঁ, এবং এই চিকিৎসা যত দেখবেন, আপনি তো বিভিন্ন দেশে যান এবং বিভিন্ন হাসপাতালে দেখবেন, প্রত্যেকটা হাসপাতালে কিন্তু ফিজিওথেরাপির অত্যাধুনিক ডিপার্টমেন্ট হয়েছে এবং হসপিটালাইজডের ব্যবস্থা আছে বিকজ অফ দ্যাট থিংস। সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই যে গেলেই আমরা ভর্তি করে দেব, ব্যাপারটা তা না। দুর্মুখীরা তো সবসময় থাকবে সমালোচনা করার জন্য, এটা ফেস করে চলতে হবে। এটা সমালোচনা করা ভালো, তাহলে হচ্ছে পেশার উন্নত হবে, রোগীদের আলোচিত হয়, বেশি আলোচনায় আসে। আলোচনা আসলে অনেক সময় মানুষের মধ্যে যে ভুল ধারণাগুলো থাকে সেগুলো কিন্তু কেটে যায়। এগুলো যদি আমরা নিয়ে সবসময় ভিতরে বসে থাকি তাহলে কিন্তু এগুলো প্রকাশিত হবে না। প্রায় বলেন যে ফিজিওথেরাপি স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপি টেকনোলজিস্টের মধ্যে পার্থক্য রয়েছে। এগুলো যদি আমরা এই মিডিয়ার মাধ্যমে দর্শকদের আপনি না বলেন তাহলে তো জনগণ বুঝবে না। এটা আসলে একটা বিশাল ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই জরুরি। ফিজিওথেরাপি এটা হচ্ছে একটা লেখাপড়ার সাবজেক্ট, ডিগ্রি দেয়। প্রাচ্যের অক্সফোর্ড বলে থাকি ঢাকা ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটি এটার সর্বোচ্চ ডিগ্রি দেয় বাংলাদেশে। ব্যাচেলার ডিগ্রি, ইদানিং এমএস ডিগ্রিও বাংলাদেশে চালু হয়েছে, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, যেটা আগে ছিল না। সো যেহেতু এটা ইউনিভার্সিটি ডিগ্রি এবং দিস ইজ এ ডিগ্রি ফ্রম মেডিসিন ফ্যাকাল্টি, এই ফ্যাকাল্টিতে আরও 2টা ডিগ্রি আছে, একটা হচ্ছে এমবিবিএস এবং বিডিএস। সো এই সাবজেক্টে পড়ালেখা ছাড়া কেউ যদি নিজেকে ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয়, যেটা আপনি বলছিলেন, কিছু আছে যেমন আমাদের যারা এসএসসি পাস করে অন্যান্য টেকনোলজিস্ট, রেডিওলজি টেকনোলজিস্ট, প্যাথোলজি টেকনোলজিস্ট বা টেকনোলজিস্ট আছে, ইকুইভ্যালেন্ট ফিজিওথেরাপি টেকনোলজিস্ট আছে। সেক্ষেত্রে মাত্র এসএসসি পাস করে ওই ডিপ্লোমা ডিগ্রিটা নিয়ে সে আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। মানে আমরা যে ডায়াগনোসিস করে যদি কোনো রোগীকে ফিজিওথেরাপি দেই বা কনফার্ম করি, সেই থেরাপিটা আমাকে সাহায্য করার জন্য সে ইমপ্লিমেন্ট করবে আমার সাথে। কিন্তু সে যদি নিজেকে ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয় তাহলে রোগীরা বিভ্রান্ত হয়, যেটা হয়েছে আমাদের দেশে হয়েছে এবং স্টিল হচ্ছে। তো এই ক্ষেত্রে জনগণের আরও সচেতন হতে হবে, স্পেশালি মিডিয়াকে সঠিক ভূমিকা পালন করতে হবে এই পেশার স্বার্থে প্লাস রোগীদের স্বার্থে। কারণ আপনি একটা জিনিস দেখবেন, আমাদের কিন্তু ফিজিওথেরাপির চিকিৎসার জন্য আলহামদুলিল্লাহ এখন রোগীরা আর বিদেশ যায় না, হয়তো অন্য কোনো চিকিৎসার জন্য যায়, কিন্তু আমাদের এটা একটা অ্যাচিভমেন্ট। বিদেশ থেকে আসছে, উল্টা রোগীর চলে আসছে আমাদের কাছে। আমাদের যারা প্রবাসী তারাও চলে আসছে, ইভেন কি বিদেশি নাগরিক আমাদের কাছে তুলনামূলকভাবে অনেক কম। আপনার কানাডাতে পার সেশন ফিজিওথেরাপি দিতে 4 থেকে 10,000 টাকা লাগে পার সেশন। সেক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি যদি 3 থেকে 4 বার হসপিটালাইজড করে দিই,
সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম 2 থেকে 3, 4, 5 হাজার টাকা নিই, তার বেশি নিই না। তাহলে আমাদের চিকিৎসার ব্যয় বাংলাদেশে অনেকাংশে কম। কানাডার কথা বাদ দেন, আপনি সিঙ্গাপুরের কথা বলেন, সেখানে আমাদের চেয়ে ন্যূনতম 5 গুণ বেশি চিকিৎসা খরচ। তো সেটা তো আমাদের একটা অ্যাচিভমেন্ট যে ফিজিওথেরাপি চিকিৎসার জন্য কাউকে আর বাইরে যেতে হচ্ছে না। প্রফেসর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের এই ব্যাক পেইন নিয়ে অনেক মূল্যবান কথা শুনিয়েছেন। আমাদের অনেকের ধারণা ছিল ব্যাক পেইন শুধু কোমর ব্যথা, ব্যাক পেইন যে একেবারে পুরো শিরদাঁড়াটা জুড়ে ব্যথা, সেটা আজকের আলোচনা নিশ্চয়ই অনেকটা ক্লিয়ার হয়েছে সবার কাছে। আর আপনি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এবং ফিজিওথেরাপি টেকনোলজিস্টের মধ্যে যে পার্থক্যীকরণটা সুস্পষ্টভাবে আমাদের দর্শকদের সামনে করে দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, 21-এর সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ প্রফেসর শফিউল্লাহ প্রধানের কাছ থেকে ব্যাক পেইনের আধুনিক চিকিৎসা নিয়ে অনেক মূল্যবান কথা শুনলাম। এই শীতে আমাদের ব্যাপকভাবে সতর্ক থাকতে হবে যাতে সব ধরনের বাত ব্যথার হাত থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। অনুষ্ঠানটি দেখে যদি আপনাদের কাজে আসে তাহলে আমাদের আজকের এই প্রয়াস সার্থক হবে বলে মনে করি। তারপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের কাছে চিঠি, ফোন বা ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট, 21শে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 01732200697, 01716306913। ওয়েবসাইট www.dprcbd.com। প্রিয় দর্শক, আবারও দেখা হবে সামনের বুধবার ঠিক একই সময়ে। শফিউল্লাহ প্রধানকে সাথে নিয়ে আমি হাজির হব প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং এই শীতটিকে ভালো মতো উপভোগ করুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।